আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল নিলামে একটি এভারেজ একটি দল গঠন করেছে ঢাকা ক্যাপিটালস দল। সেটা কিভাবে সেটা বলবো, তার আগে যদি আমরা একটু ঢাকা ক্যাপিটালসের নিলাম থেকে নেওয়া ক্রিকেটারদের দামগুলো দেখে নিই এবং কাদেরকে নিয়েছে সেটা দেখে নিই। অলরেডি আপনারা অনেকে দেখেছেন, জেনেছেন, তারপরও আরেকবার যদি আমরা একটু চর্চা করে নিই। তারা নিলাম থেকে দুইজন বি ক্যাটাগরি ক্রিকেটার দলে ভিড়িয়েছে, তিনজন সি ক্যাটাগরি ক্রিকেটার দলে ভিড়িয়েছে, তিনজন ডি ক্যাটাগরির ক্রিকেটার দলে ভিড়িয়েছে, দুইজন ই ক্যাটাগরি এবং দুইজন এফ ক্যাটাগরির ক্রিকেটার দলে ভিড়িয়েছে। এর মধ্যে থেকে তারা বি ক্যাটাগরি থেকে বাহাতি ব্যাটসম্যান শামীম হোসেন পাটোয়ারিকে 56 লক্ষ টাকায় তারা দলে ভিড়িয়েছে। শামীম হোসেন পাটোয়ারির ভিত্তিমূল্য ছিল 35 লক্ষ টাকা। শামীম হোসেন পাটোয়ারি মোটামুটি ভালো একটা পারিশ্রমিকই কিন্তু পেয়েছে এবছর জাতীয় দলের হয়ে, কিন্তু তার পারফরমেন্সটা ওভারঅল খুব একটা ভালো না, তারপরেও ভালো একটা পারিশ্রমিক পেয়েছে। তবে বিপিএল এর প্রেক্ষাপটে শামীম হোসেন পাটোয়ারির পারিশ্রমিকটা খুব বেশি হয়েছে বলবো না, আবার কমও হয়নি। ক্যাটাগরি থেকে ডানাতি পেসার এবং বাহাতি ব্যাটসম্যান অর্থাৎ বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনকে 68 লক্ষ টাকা তারা দলে ভিড়িয়েছে। তাদের দলের সবচেয়ে বেশি খরচ করা ক্রিকেটার হচ্ছে এই সাইফুদ্দিনই। সাইফুদ্দিনের উপর আর কেউ বেশি টাকা পায়নি নিলাম থেকে, মানে অর্থাৎ ঢাকা ক্যাপিটালসের কোনো ক্রিকেটারের চেয়ে বেশি দাম পায়নি। সাইফুদ্দিনের ভিত্তিমূল্য ছিল 35 লক্ষ টাকা, তাকে 68 লক্ষ টাকা তাকে দলে নিতে হয়েছে ঢাকা ক্যাপিটালসের। সাইফুদ্দিন কিন্তু বিপিএল এ নিয়মিত পারফর্ম করে থাকে, সেই হিসাবে সাইফুদ্দিনের পারিশ্রমিক মোটামুটি ঠিক আছে, মোটামুটি ঠিক কি একটু বেশি পেয়েছে বলে মনে হচ্ছে। তারপর তারা সি ক্যাটাগরি থেকে তিনজন ক্রিকেটারকে দলে ভিড়েছে। এর মধ্যে থেকে প্রথম ক্রিকেটারটা হচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন। সে 52 লক্ষ টাকা পেয়েছে, তার ছিল 22 লক্ষ টাকা, ভালো পারিশ্রমিক সে পেয়েছে। সবশেষ বিপিএল এ চিটাগং কিংসের হয়ে সে নেতৃত্ব দিয়েছিল, এর আগের বিপিএল স্ট্রাইকার্স এর নেতৃত্ব দিয়েছিল। এবছর ঢাকা ক্যাপিটালস হয়ে ভালো একটা পারিশ্রমিক পেয়েছে, অনেক ভালো ক্রিকেটার থেকেও ভালো পারিশ্রমিক পেয়েছে মোহাম্মদ মিথুন, এতে তার কষ্ট হওয়ার কথাই। সি ক্যাটাগরি থেকে তারা ঢাকা ক্যাপিটালস 30 লক্ষ টাকায় দলে ভিড়িয়েছে বাহাতি স্পিনার তাইজুল ইসলামকে। তাইজুল ইসলাম কিন্তু বিপিএল এ দলগুলোর পছন্দের তালিকায় থাকে না কখনই, সেই হিসাবে ভালো পারিশ্রমিক পেয়েছে, তার ভিত্তিমূল্য ছিল 22 লক্ষ টাকা। সি ক্যাটাগরি তৃতীয় ক্রিকেটারটা হচ্ছে হার্ডিটার ব্যাটসম্যান সাব্বির রহমান রুম্মান। সাব্বির রহমান তার ভিত্তিমূল্য ছিল 22 লক্ষ টাকা, তাকে 28 লক্ষ টাকায় দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস ফ্রাঞ্চাইজি। তারপর ডি ক্যাটাগরি থেকে তিনজন ক্রিকেটারকে তারা দলে ভিড়িয়েছে। তারা হচ্ছে প্রথমজন হচ্ছে পেস অলরাউন্ডার তুফাইল আহমেদ। যদিও তুফাইল আহমেদকে তারা প্রথম কলে নেয়নি, দ্বিতীয় কলে তাকে তার ভিত্তিমূল্য 18 লক্ষ টাকায় নিয়েছে। তা ঢাকা ক্যাপিটালস তারা স্পিন অলরাউন্ডার নাসির হোসেনকে ভিত্তিমূল্য 18 লক্ষ টাকায় দলে ভিড়িয়েছে। তারা উইকেট কিপার ব্যাটসম্যান ইরফান শুক্কুরকে তার ভিত্তিমূল্য 18 লক্ষ টাকায় দলে ভিড়িয়েছে, যদিও প্রথম কলে দলে ভেড়ায়নি, তাকে দ্বিতীয় কলে তারা দলে ভিড়িয়েছে। ই ক্যাটাগরি থেকে পেস অলরাউন্ডার আব্দুল আল মামুনকে ভিত্তিমূল্য 14 লক্ষ টাকায় দলে ভিড়িয়েছে। তারপর ই ক্যাটাগরি থেকেই আরেক ক্রিকেটার মারুফ মৃদাকে 14 লক্ষ টাকা ভিত্তিমূল্যে দলে ভিড়িয়েছে। এফ ক্যাটাগরি থেকে তারা দুইটা স্পিনার মইনুল ইসলাম এবং জায়েদুল্লাহকে তারা ভিত্তিমূল্য 11 লক্ষ টাকায় দুইজনকে দলে ভিড়িয়েছে। বিদেশি দুইজন ক্রিকেটারকে তারা দলে ভিড়িয়েছে। এক ক্যাটাগরি থেকে $35,000 ভিত্তিমূল্যে শ্রীলঙ্কান স্টার অলরাউন্ডার দাসুন সানাকাকে তারা দলে ভিড়িয়েছে। এটা অ্যাপ্রিসিয়েট পাওয়ার মতো যে এক ক্যাটাগরি থেকে কিন্তু অন্যান্য দলগুলো বড় ক্রিকেটারদেরকে টার্গেট করছিল না, সেই হিসাবে সানাকা অনেক বড় একটা নাম। বিপিএল নিলামে যে বিদেশিদের নেওয়া হয়েছে সবচেয়ে বড় নাম দাসুন সানাকা, এবং এটা অনেক বেস্ট একটা চয়েস হয়েছে। ঢাকা ক্যাপিটালস ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিতেই হয়। আরেকটা হচ্ছে তারা $20,000 ভিত্তিমূল্যে সি ক্যাটাগরি থেকে আফগান ওপেনার ব্যাটসম্যান জুবাইদ আকবরীকে দলে ফিরেছে। এটাও একটা ভালো সাইনিং হয়েছে যে ভালো ক্রিকেটারকে তারা পিক করেছে। এখন যদি আসি যে লোকাল যে ক্রিকেটারদেরকে দলে ভিড়েছে এর মধ্যে থেকে তারা কিরকম দলটা গঠন করলো। তারা চারজন ব্যাটসম্যানকে দলে ভিড়িয়েছে। তারা হচ্ছে বাহাতি ব্যাটসম্যান শামীম হোসেন পাটোয়ারি, ডানাতি ব্যাটসম্যান সাব্বির রহমান রহমান, উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন এবং উইকেট কিপার ব্যাটসম্যান বাহাতি ব্যাটসম্যান ইরফান শুক্কুর। এই চারজনের মধ্যে শামীম হোসেন পাটোয়ারি নিঃসন্দেহে বিপিএল এর জন্য ভালো একটা নাম, মিডল অর্ডার ভালো একটা অপশন। সাব্বির রহমানও অনেক ভালো একটা অপশন, টি-20 গত বিপিএল ভালো করেছে। এছাড়া মোহাম্মদ মিথুনও বিপিএল লাস্ট দুই বিপিএল ভালো করেছে মোটামুটি। সেই হিসাবে মিডল অর্ডারটা সামলানোর জন্য শামীম, সাব্বির বা মিথুন ভালোই করবে। ইরফান শুক্কুর ফার্স্ট 11-এ প্ল্যানে থাকবে না এবং ওই ধরনের পারফর্মারও না, সে ব্যাকআপ ক্রিকেটার হিসেবে থাকবে। তিনজন অলরাউন্ডারকে তারা দলে ভিড়িয়েছে নিলাম থেকে। তারা হচ্ছে পেস অলরাউন্ডার আব্দুল্লাল মামুন, পেস অলরাউন্ডার তোফাইল আহমেদ এবং স্পিন অলরাউন্ডার নাসির হোসেন। এর মধ্যে থেকে আব্দুল্লাল মামুন ব্যাটিং অলরাউন্ডার, নাসির হোসেন হচ্ছে জেনুইন স্পিন অলরাউন্ডার এবং তোফাইল আহমেদ হচ্ছে পেস বোলিং অলরাউন্ডার। এই তিনজনের মধ্যে থেকে আব্দুল্লাল মামুন ফার্স্ট 11-এ সুযোগ পাবে না। তুফাইল আহমেদ একটা ব্যাকআপ অপশন যে কোনো দলের জন্য, অন্যদিকে নাসির হোসেন হয়তো ফার্স্ট 11 সুযোগ পাবে। এই জায়গাতে তারা ব্যাটার কিছু অলরাউন্ডার নিতে পারতো, এদের থেকে ব্যাটার এখানে কিছুটা ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে।
তিনটা স্পিনারকে তারা দলে নিয়েছে, তিনটেই বাহাতি স্পিনার। তারা হচ্ছে তাইজুল ইসলাম, জায়েদুল্লাহ এবং মইনুল ইসলাম। তিনজনের মধ্যে থেকে তাইজুল ইসলাম এমন একজন ক্রিকেটার যাকে ফার্স্ট ইলেভেনে রাখতে চায় না দলগুলো। ওই জায়গাতে তাইজুল ইসলাম এই দলের লিডিং স্পিনার, কারণ বাকি দুইজন স্পিনার মইনুল ইসলাম বা জাহিদুল্লাহকে ফার্স্ট ইলেভেনে রাখার মতো ক্রিকেটার না। এই দুইজনের জায়গাতে ব্যাটার কাউকে নিতে পারতো, মইনুল ইসলাম থেকে ব্যাটার ক্রিকেটার নিতে পারতো। জাহিদুল্লাহ মোটামুটি ভালো একজন বোলার। আর দুইটা পেসারকে তারা নিয়েছে এখানে, পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন এবং পেসার বাহাতি পেসার মারুফ মৃধা। এখানের মধ্যে সাইফুদ্দিন তো দলের অন্যতম একটা মেইন বোলার হিসেবে কাজ করবে। পাশাপাশি এখানের মধ্যে যদি আমরা মারুফ মৃধাকে দেখি, মারুফ মৃধা বিপিএল মাত্র একটা ম্যাচ খেলেছে গত বিপিএল চিটাগং কিংসের হয়ে, তাই তার উপর আপনি ওইভাবে ভরসা করতে পারবেন না। এখানে মারুফ মৃধাকে নিয়েছে, খারাপ করেনি, তবে আরেকটা ভালো একটা পেসার তারা নিতে পারতো। হয়তো বা তারা এই জন্য তারা নেয়নি, কারণ তারা কিন্তু ডিরেক্ট সাইনিং এ বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদকে ধরে নিয়েছে। হয়তোবা তাসকিন সাইফুদ্দিন এই জুটিকে নিয়ে হয়তোবা তারা একাদশে নামবে। পাশাপাশি একটা বিদেশি যদি ভালো পেসার থাকে, সেক্ষেত্রে দাসুন চানাকা, পেস অলরাউন্ডার দাসুন চানাকা যাকে নিলাম থেকে নিয়েছে, সেও কিন্তু থার্ড পেসার হিসেবে ভালো বোলিং করতে পারবে। অন্যদিকে যদি আমরা এখানে এই দলের মধ্যে একটা জিনিস খেয়াল করেছেন কিনা, যে 12 সদস্যের স্কোয়াডটা তারা নিলাম থেকে নিয়েছে দেশীয় ক্রিকেটার, এর মধ্যে থেকে কোনো ওপেনার ব্যাটসম্যান নেই। কেন তারা ওপেনার ব্যাটসম্যান নেয়নি, সেটার উত্তর হয়তো বা এটা হতে পারে যে তারা ডিরেক্ট সাইনিং এ ওপেনার ব্যাটসম্যান সাইফ হাসানকে নিয়েছে। এছাড়া ডিরেক্ট সাইনিং এ তারা অ্যালেক্স সেলস এবং উসমান খানকে দলে ভিড়েছে। হয়তোবা অ্যালেক্স সেলস, উসমান খান এবং সাইফ হাসান এই তিনজন ক্রিকেটারই ওপেনিং এ বা টপ অর্ডারে নামবে। এই কারণে তারা নিলাম থেকে কোনো দেশীয় ওপেনার ব্যাটসম্যান নেয়নি। পাশাপাশি তারা জুবায়েদ আকবরী, বিদেশি যেই নিলাম থেকে নেওয়া ক্রিকেটার, সেও কিন্তু একজন ওপেনার ব্যাটসম্যান। সেই হিসাবে তারা তিনটা বিদেশি ওপেনার ব্যাটসম্যান অ্যালেক্স সেলস, উসমান খান এবং জুবায়েদ আকবরী আছে, এবং একটা দেশি ওপেনার ব্যাটসম্যান সাইফ হাসান আছে। এই কারণে হয়তো তারা নিলাম থেকে নেয়নি কোনো ক্রিকেটারকে। তবে এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে যেহেতু অ্যালেক্স সেলস, উসমান খান এবং জুবায়েদ আকবর তিনজনই বিদেশি, তিনজন তার একসাথে খেলবে না। এর মধ্যে থেকে হয়তো অ্যালেক্স সেলস এবং উসমান খান ফার্স্ট ইলেভেনে থাকবে, জুবায়েদ আকবর ব্যাকআপ থাকবে। তবে সাইফ হাসান যে একজন ওপেনার ব্যাটসম্যান আছে, তার ব্যাকআপ ক্রিকেটার হিসেবে একজন দেশি ওপেনার ব্যাটসম্যান নেওয়ার খুবই দরকার ছিল। এই দলে দূর দূরান্ত পর্যন্ত একটা ওপেনার ব্যাটসম্যান নেই যাকে তারা ওপেনিংয়ে নামাতে পারবে। সেই হিসাবে এখানে একটা তারা ভুল সিদ্ধান্ত নিয়েছে। মোটামুটি ওভারঅল যদি দেখি, তাদের মিডল অর্ডারটা মোটামুটি সমৃদ্ধ। শামীম হোসেন পাটোয়ারি, সাব্বির রহমান এবং মোহাম্মদ সাইফুদ্দিন আছে। পাশাপাশি তারা বিদেশি দাসুন চানাকার হেল্পটা পাবে মিডল অর্ডারে। তাই মিডল অর্ডারটা মোটামুটি তাদের ঠিক আছে, ভালোই করেছে তারা মিডল অর্ডারে। স্পিন ডিপার্টমেন্টটা তাদের দুর্বল হয়েছে। তাইজুল টি-20 বোলার না, জাতীয় দলে কোনো সময় নেওয়া হয় না ওইভাবে। এছাড়া এখানে মইনুল ইসলাম, জাহিদুল্লাহ তো একদম আনকোরা স্পিনার। সেই হিসাবে এই দলের কিন্তু ডিরেক্ট সাইনিংয়ে যে প্লেয়ারদের নিয়েছে, সেখানে কিন্তু কোনো স্পিনার নেই। সেই হিসাবে স্পিন শক্তিটা তাদের ভোগাবে। পাশাপাশি যদি পেসের কথা বলি, সেই হিসাবে সাইফুদ্দিন, তাসকিন দুইজন তো আছে, তাদের সাথে তৃতীয় পেসার হিসেবে বাহাতি পেসার মারুফ মৃধা আছে, আর দাসুন চানাকা চতুর্থ অপশন আছে। তবে তাদের আরও একটা দেশীয় ভালো পেসার নেওয়ার দরকার ছিল, অথবা তাদের বিদেশি ভালো এক দুইটা পেসার তাদের দলে লাগবে। আর নয়তো কিন্তু তাদের পেস্ট অপশনটা কিন্তু ব্যাকআপ অপশন থাকবে না। তাসকিন, সাইফুদ্দিন, সানাকা হয়তো বা ফার্স্ট ইলেভেনে থাকবে, কিন্তু ব্যাকআপ পেসারও তাদের দরকার মারুফ মৃধা ছাড়াও। সেই হিসাবে তাদের এই পেস ডিপার্টমেন্টে ভালো বিদেশি দরকার, স্পিন ডিপার্টমেন্টে ভালো বিদেশি তো অবশ্যই দরকার। তাদের ওপেনার ব্যাটসম্যান হিসেবে একজন দেশীয় দরকার ছিল, তারা নেয়নি। কিছু তো ঘাটতি তাদের এখানে আছে। অন্যদিকে মইনুল ইসলাম, জায়েদুল্লাহ, আব্দুল্লাল মামুন এইসব ক্রিকেটারকে না নিয়ে তারা কিন্তু ব্যাটার কিছু ক্রিকেটার নিতে পারতো। যদি তারা এই মইনুল ইসলাম, জায়েদুল্লাহ, আব্দুল্লাল মামুনের জায়গাতে যদি কমপক্ষে দুইটা ভালো ইয়াংস্টার ক্রিকেটার নিতে পারতো, অথবা ভালো পারফর্মার ডোমেস্টিকে নিতে পারতো, হয়তো আমি বলতে পারতাম যে ঢাকা ক্যাপিটালস দলটা ভালো দল গঠন করেছে। কিন্তু এখন ভালো বলা যাবে না, এটাকে এভারেজ একটা দলই বলা যাবে। যদিও এই দলের মধ্যে সাইফ, তাসকিন রয়েছে, শামীম, সাইফুদ্দিন, মোহাম্মদ মিথুনরা রয়েছে, তবে তারপরও যেহেতু তারা এই যে 12 জন নিলাম থেকে ক্রিকেটার নিয়েছে, এর মধ্যে থেকে আপনি শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ মিথুন, সাব্বির রহমান এদের কথা বলতে পারুন। বাকি যে ক্রিকেটারগুলো তারা নিয়েছে, তাইজুল ইসলাম হয়তো বা বড় নাম, কিন্তু টি-20 জন্য বড় নাম না। আরও কিছু ব্যাটার স্পিনার, ব্যাটার পেসার তারা নিতে পারতো। এখানে তাদের ঘাটতি রয়েছে। তাই আমি বলবো যে ঢাকা ক্যাপিটালস দলটা এভারেজ একটা দল তারা গঠন করেছে। তারা হয়তো বা চট্টগ্রাম রয়্যালসের দেশীয় ক্রিকেটারদের থেকে ব্যাটার কিছু ক্রিকেটার দলে নিয়েছে, কিন্তু তারা কিন্তু সিলেট টাইটান্স, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্সের মতো দেশীয় ক্রিকেটার দলে ভেড়াতে ব্যর্থ হয়েছে। তাই আমি বলবো যে ঢাকা ক্যাপিটালস দলটা যদি দেশীয় ক্রিকেটারদের কথা বললে, সেখানে তারা অবশ্যই রাজশাহী, রংপুর, সিলেট টাইটান্সের দেশীয় ক্রিকেটারদের নিলাম নেওয়া ক্রিকেটারদের থেকে তারা পিছিয়ে থাকবে। তবে তারা চট্টগ্রাম রয়্যালস থেকে এগিয়ে থাকবে। তো এই ছিল ঢাকা ক্যাপিটালস দলকে নিয়ে বিশ্লেষণ। পরবর্তী ভিডিওতে আমি সবশেষ দল নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াড নিয়ে কথা বলবো। তার আগে অলরেডি 4টা দলের স্কোয়াড নিয়ে কথা বলা হয়ে গেছে, রাজশাহী, রংপুর, সিলেট এবং চট্টগ্রাম। যারা সেই ভিডিওগুলো দেখেননি, তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন। আল্লাহ হাফেজ।